নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বেশ গরম পড়তে শুরু করেছে এবং গরম পড়তে শুরু করা মানেই আমাদের জল পিপাসা বা জলের প্রয়োজনীয়তা বাড়ছে। সাধারণ মানুষের জন্য জলের তেষ্টা বলুন বা পিপাসা বলুন, সেটা খুব একটা চিন্তার কারণ নয়, কিন্তু যারা কিডনির রোগী তাদের জন্য এই গরমকালটা কেমন হওয়া উচিত, কতটা তারা জল পান করবেন, জলের পাশাপাশি তারা কি ধরনের খাবার গ্রহণ করবেন এবং কি কি সতর্কতা তারা অবলম্বন করবেন। আমরা জানি যে চিকিৎসকরা কিডনি রোগীদের কয়েকটা স্টেজে ভাগ করে থাকেন। তো সেই স্টেজ অনুযায়ী আজকে আমরা আলোচনা করব যে বিভিন্ন স্টেজের কিডনি রোগীরা এই গরমে কিভাবে তাদের নিজেদের স্বাস্থ্য ভালো রাখবেন। আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি নিউরো অ্যান্ড কিডনি কেয়ারে। আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর তনিমা দাস ভট্টাচার্যকে। ম্যাডাম নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। যারা কিডনি রোগী তাদের গরমকালে কিছু সমস্যা দেখা যায়। আরেকটা হচ্ছে যে যাদের কিডনির সেরকম রোগ যারা জানেন না যে তাদের কিডনির কোনো সমস্যা আছে, যারা বাইরে কাজ করেন বা পরিশ্রমের কাজ করেন, তাদের অনেক সময় হঠাৎ করে কিডনি সংক্রান্ত সমস্যাগুলো শুরু হয়। তো আমি প্রথমে যেটা এমার্জেন্সি সিচুয়েশন নিয়ে পেশেন্টরা আসেন, মানে যাদের কিডনির সেরকম সমস্যা নেই বা যাদের কিডনি একদম সুস্থ, তারা বাইরে যারা কাজ করেন, মানে প্রচন্ড গরমের মধ্যে কাজ করছেন, যারা ধরুন আমাদের সময় মতন তাদের পিপাসা অনুযায়ী জল পান করতে পারছেন না, এক্সট্রিম হিটে তাদের কিন্তু অনেক সময় অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। অ্যাকিউট কিডনি ইনজুরি মানে যে কিডনি আগে ঠিক ছিল সেটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া। মানে পেশেন্ট অনেক সময় আমাদের কাছে আসেন যে হঠাৎ করে ইউরিন বন্ধ হয়ে গেছে বা তার প্রস্রাবের প্রথম দিকে রং তার একদম লালচে বা কমে গেছে পরিমাণটা, তারপরে হঠাৎ করে সে বমি করতে শুরু করেছে এবং হসপিটাল এমার্জেন্সিতে চলে এসছে। তো এইটাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি, বা হচ্ছে যেটা হিটের জন্য স্ট্রেস নেফ্রোপ্যাথি আমাদের ভাষায়। মানে যেটা প্রধানত খুব সিভিয়ার কন্ডিশনে যেটা হয় হিটের জন্য, এই মাসেল ড্যামেজ হতে থাকে। মানে মাসেল যে আমাদের যে পেশিগুলি আছে সেগুলো যখন ব্রেকডাউন করে, মানে সেগুলোর যে প্রোডাক্ট সেটা গিয়ে কিডনির যে নালীগুলো আছে, টিবিউলস আমাদের ভাষায়, সেটাকে ব্লক করতে শুরু করে এবং এই জিনিসটা হচ্ছে র্যাবডোমায়োলিসিস। এবার এই জিনিসটা খুব সিভিয়ার এবং একটা অ্যাকিউট এমার্জেন্সি, পেশেন্টদের ভর্তি থাকতে হয়। শুধু ডায়ালিসিস না, অন্যান্য অনেক তাদের নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, তাতে তাদের কিডনি ফেরত আসে বা কিডনির ফাংশন আবার নর্মাল হয়। এই র্যাবডোমায়োলিসিস কিন্তু মানে কম লেভেলে বা মাইল্ড র্যাবডোমায়োলিসিসও পেশেন্টদের হতে পারে। তার জন্য তাদের ক্রিয়েটিনিন বাড়তে পারে, ইউরিনের রং পাল্টাতে পারে, এই সমস্যাগুলি হয়। এক নম্বর। দু নম্বর হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে তাদের এইরকম মানে জল পিপাসার সময় যদি তারা জল পান না করেন, তাহলে প্রচন্ড ঘামছেন, সেখান থেকে সোডিয়াম লস হয়, মানে নুনের মাত্রাটা ওঠানামা করে, সেটা হতে পারে। আর যারা এমনিতেই কিডনি রোগী তারা কি হয়, বেশিরভাগ সময়ই হয় এত বেশি জল পান করে আসেন যে তারা ফুলে যান, শ্বাসকষ্ট নিয়ে চলে আসেন। এবার তাদের হয়তো কারোর স্টেজ 5 বা যে পেশেন্টের ডায়ালিসিস চলছে বা অনেক ওষুধ চলছে যাতে ইউরিনের পরিমাণটা আমরা যাতে বাড়াতে পারি, তার যাতে শ্বাসকষ্ট না হয়, সেই যে ওষুধগুলি খাচ্ছেন তার জন্য ডিহাইড্রেটেড হয়ে যান। এবার ডিহাইড্রেটেড হয়ে গিয়ে তার প্রেসার ফল করতে পারে। যার ক্রিয়েটিনিন হয়তো 3, 3.5 এরকম ভাবে চলছিল, সে হঠাৎ 4 বা 4.5 ক্রিয়েটিনিন নিয়ে বমি নিয়ে আমাদের কাছে চলে আসেন। তো এই জিনিসগুলি খুব কমন যেগুলো হয়। অনেক সময় এই জলের মানে পিপাসার দরুন তারা হয়তো কোথাও ডাবের জল খাচ্ছেন বা কোনো ফ্রুট জুস বেশি পরিমাণে খেয়ে নিচ্ছেন। যাদের পটাশিয়ামের সমস্যা আছে, মানে পটাশিয়াম বেড়ে থাকার যাদের সমস্যা আছে, বিশেষ করে ডায়াবেটিক বা ডায়াবেটিক কিডনি রোগী বা এমনি কিডনি রোগীর, তাদের কিন্তু হাইপার ক্যালেমিয়া নিয়ে চলে আসেন, মানে পটাশিয়াম বেড়ে যায়। তো এই কতগুলি খুব সাধারণ সমস্যা যেগুলো আমরা এই সময় দেখি।
গরমকালে জলের পিপাসা তো আমাদের বেশি, এবং আমরা অনেক সময় শুনে থাকি যে যতটা বেশি পরিমাণে জল খাওয়া যায়, এই ধারণাটা কতটা সঠিক? মানে আমরা যতটা পারবো জল খাবো, না জল পিপাসা পেলে তবেই খাবো? আচ্ছা, এমনিতে মানে আমাদের খুব বয়স্ক রোগী ছাড়া অন্যরা কিন্তু যখন তার পিপাসা পাচ্ছে তারা জল খেয়ে নিচ্ছেন বা জল পান করে নিচ্ছেন বা তার কোনো সাবস্টিটিউট নিচ্ছেন, হয়তো ফলের রস নিচ্ছেন বা এটা। তো এইটা যাদের কিডনি স্টেটাস একেবারে নর্মাল, যাদের সোডিয়াম পটাশিয়ামের কোনো সমস্যা নেই, তারা কিন্তু সময় সময় যেরকম তাদের তৃষ্ণা, যেরকম তাদের পিপাসা সেরকম জল খাবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 24 ঘন্টার মধ্যে ইউরিন আউটপুট মানে প্রস্রাবের যে পরিমাণ সেটা যাতে ঠিক থাকে। ঠিক বলতে কি, মানে ধরুন আগে তার মোটামুটি 1 লিটারের কাছে, বা উনি হয়তো সারাদিনে 5 বার 6 বার বাথরুমে যাচ্ছিলেন, সেটা যদি হঠাৎ করে এরকম হয়ে যায় যে উনি 1 বার বা 2 বার প্রস্রাব করতে উঠছেন, তাহলে কিন্তু ওনার সচেতন হওয়ার সময় হয়েছে যে না গরম পড়েছে, যার জন্য উনি ঘামছেন বেশি, সেই জন্য উনি বাথরুমে কম যাচ্ছেন, প্রস্রাব কম হচ্ছে। তো সেই ক্ষেত্রে ওনাকে কিন্তু জলটা বেশি পান করতে হবে, যাতে অ্যাটলিস্ট ওনার 1 লিটারের কাছাকাছি ইউরিন হয় এবং অন্যান্য শরীরে সমস্যা কিছু না হয়, যেমন ক্র্যাম্পস যাতে না হয়, মানে প্রচন্ড টায়ার্ড ফিল করছেন না বা দুর্বল ফিল করছেন না বা পায়ে ক্র্যাম্প হচ্ছে না, এই জিনিসগুলো যদি হয় তাহলে কিন্তু বুঝতে হবে জলের পরিমাণ কম হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে মহিলাদের কি হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে যদি ইউরিন মানে প্রস্রাবে যদি জ্বালা অনুভব করেন বা যদি জ্বর আসে বা বারে বারে বাথরুমে যাচ্ছেন, সেটা কিন্তু গরমকালে খুব বেশি হয়। কারণ হচ্ছে জল যারা কম পান করেন তাদের একটা ইউটিআই এর চান্স বেড়ে যায়। তো সেটা একটা। আরেকটা হচ্ছে যাদের এমনিতেই স্টোন ডিজিজ আছে, মানে এখন হয়তো পাথর আছে বা তার 2-3 বছর আগে পাথর হয়েছিল, সেই রকম রোগী যারা, তাদের কিন্তু জল বেশি খাওয়া উচিত, যাতে অন্তত বিশেষ করে যাদের পাথরের অসুখ তাদের যাতে 2 থেকে 2.5 লিটার প্রস্রাব সারাদিনে হয়। এবার এইটা আমি বললাম মানে এটা নয় যে সব পেশেন্টরাই এতটাই এক্সপেক্ট করবেন, সেটা না। যাদের অন্যান্য কিডনির সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে, যাদের ওষুধ খেতে হয় নিজেদের জলের মাত্রাটাকে কম রাখার জন্য, তারা কিন্তু এতটা জল পান করতে পারবেন না। তারা কি করবেন, প্রত্যেকবার খাবেন কিন্তু কম পরিমাণে খাবেন। অনেক সময় আমরা বলি একটু বরফের কুচি মুখে রাখুন, বা যাদের পটাশিয়ামের সমস্যা নেই একটু লেবুর টুকরো মুখে রাখুন, তাদের ক্ষেত্রে ওই তৃষ্ণাটা সেটাতে মিটে যায় অনেকটা। একেবারে। ম্যাডাম, এবার তাহলে আমরা কিডনি রোগীদের নিয়ে কথা বলবো, যে যারা কিডনির রোগী, কিডনি রোগীদের তো আপনারা কয়েকটা স্টেজে ভাগ করে থাকেন। কিডনির রোগীরা তাহলে এই গরমে কতটা জল খাবেন, কিভাবে খাবেন? হ্যাঁ, এটা যেটা বলছিলাম যে ধরুন সিকেডি স্টেজ 5 যারা ডায়ালিসিসে নেই, যাদের পা ফোলা এমনি সময়ও থাকে, শুধু গরমকাল না, এমনি সারা বছরই পা ফোলা থাকে, যারা ডাইউরেটিক খান, মানে আমরা ওষুধ দিই যাতে জলের পরিমাণটা তাদের শরীরে কম থাকে, এই পেশেন্টদের কিন্তু সব থেকে চিন্তা বেশি, মানে এনাদেরকে নিয়ে আমাদের চিন্তা বেশি, কারণ এনারা হঠাৎ করে প্রচন্ড পরিমাণে জল খেয়ে ফুলে চলে আসেন। তো এনাদের ক্ষেত্রে একই জিনিস বলা, যেটা আমরা ধরুন 800 ml বা 1 লিটার যাদেরকে জলের মাপ করে দিয়েছি, তারা তার থেকে ঘাম, মানে যেহেতু গরমকাল ঘাম হচ্ছে, হয়তো 200 বা 300 ml মানে তার থেকে বাড়াতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তারা যাতে, মানে যখন প্রচন্ড রোদ সেই সময়ে যাতে যদি অ্যাভয়েড করা যায়, বাইরে না যান, এবং থাকলেও কোথাও যেখানে ছায়া আছে সেই রকম জায়গায় রাস্তায় দাঁড়াচ্ছেন, বা যেখানে আমাদের ফ্যান বা এসি, আজকাল তো সব অফিসেই কিছু না কিছু থাকে, তো সেই রকম পরিবেশে যাতে ওনারা থাকেন। তো এইটা খুব স্পেসিফিক্যালি বলা খুব মুশকিল, কারণ প্রত্যেকটা পেশেন্টের আমরা আলাদা আলাদা ভাবে বলে দিই যে তার জন্য কতটা জল প্রয়োজন। এবং গরমকালে আমরা আগেও বলেছি এটা, যে আমরা ডোজ মডিফিকেশন করি, মানে এই ওষুধের মাত্রাগুলো আমরা কম বেশি করে দিই, কখন সে বাড়াবে কখন কমাবে সেটা একদম কি বলবো কাস্টমাইজড আর কি, মানে পেশেন্ট অনুসারে আমরা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা সেটা আমরা করে দিই। তার পাশাপাশি ম্যাডাম যেটা আরো খুব ইম্পর্টেন্ট, যে এই গরমকালে যে খাওয়া দাওয়া, কি ধরনের খাবার খাবেন কিডনি রোগীরা?
বিশেষ করে একটা আমরা বলি যে খুব বেশি সুগারি ড্রিঙ্কস না খেতে, মানে খুব পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন বা গরম লাগলো বলেই হট করে অন্য কিছু খেয়ে নিলাম, মানে খুব ঠান্ডা ফ্রুট জুস খেয়ে নিলাম বা এই চিনি দেওয়া কিছু খেয়ে নিলাম, সেটা কিন্তু গরমকালে ঠিক নয়, কারণ তাতে আরো বেশি কিডনির সমস্যা হয়ে থাকে। এটা আরেকটা হচ্ছে যে নুনের পরিমাণটাও কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত, কারণ যারা এমনিতেই এই কিডনি অসুখে ভোগেন তাদের একটা সল্ট মানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোর লেভেল আমাদের নিয়ন্ত্রণে বেঁধে রাখতে হয়, মানে নিয়ন্ত্রণ করতে হয়। তারা যদি নুন ভীষণ কম খান আর প্রচুর পরিমাণে জল খাচ্ছেন তাহলে সোডিয়াম ফল করতে পারে, আর এটা বেশি দেখা যায় হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে। তো তাদের হঠাৎ করে সোডিয়াম কমে গিয়ে তারা হাইপোন্যাট্রেমিয়া নিয়ে চলে আসেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন রাস্তায়, তখন চোট লাগলো, এইগুলো খুব কমন। তাই এই স্টেজ অনুযায়ী বা পেশেন্ট অনুযায়ী আমরা তার নুনের পরিমাণ, তার কি খাবেন সেইটা, খুব হাই প্রোটিন বারণ করি আমরা, খুব সল্টি বা খুব মিষ্টি জিনিস বারণ করি। সাধারণ মানে সোজা কথাই হচ্ছে বাড়ির খাবার, ব্যালেন্সড ডায়েট খাওয়া এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। ম্যাডাম, ডায়ালিসিস রোগীদের কথায় আসবো, যারা ডায়ালিসিস রোগী তারা কি ধরনের সতর্কতা নেবেন? ডায়ালিসিস রোগীর যে সতর্কতা সেটা তো ওনার ক্ষেত্রে ওনার নেফ্রোলজিস্ট যেটা বলছেন, মানে যে রোগী সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস করছেন তার ক্ষেত্রে জলটা তারা একটু বেশি খেতে পারেন, ঠিকই পান করতে পারেন, আমরা যেটা ডায়ালিসিসে বার করে দিতে পারি। ডায়ালিসিসে আমাদের ভাষায় ওটাকে বলে আলট্রা ফিল্ট্রেশন, মানে আমরা দেখে বুঝে সেইটা কতটা তার জল বার করব, কতটা তার সোডিয়াম রাখবো, এই জিনিসটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু যে রোগীরা সপ্তাহে 2টো করে ডায়ালিসিস নিচ্ছেন তাদের কিন্তু যদি ওয়েট গেইন বেশি হয়, মানে 2টো ডায়ালিসিসের মাঝখানে ওজন যদি অনেকটা বেড়ে যায়, তাহলে ডায়ালিসিসের মানে শুধু 2টো ডায়ালিসিসে অতটা পরিমাণ জল বা নুনের নিয়ন্ত্রণ করা মুশকিল হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তার কিডনির ডাক্তার যা তাকে অ্যাডভাইস করছেন সেই মতোই তার জল এবং খাবার খাওয়া উচিত। আচ্ছা, তো ডেফিনেটলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে লিখে আমাদের পাঠান, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব। কি জানতে চান আপনারা, কোন ধরনের অসুখের বিষয়ে জানতে চান, কি ধরনের অনুষ্ঠান শুনতে চান, এগুলো আপনারা আমাদের জানান, এবং তার পাশাপাশি আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা অন করে দিন যাতে সব সময় আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।